দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছে আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আজকে আমরা বাংলাদেশের পোশাক খাতের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে মার্কিন সরকার বাড়তি ট্যারিফ আরোপ করার পর প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা কেমন? বাড়তি 20% শুল্ক আসলে কার উপর বর্তাচ্ছে? সেটা কি সে দেশের ক্রেতারা দিচ্ছেন নাকি আমাদের যারা উদ্যোক্তা বা রপ্তানিকারক তাদেরকে বহন করতে হচ্ছে? এই ব্যাখ্যাগুলো শুনবো। একই সাথে 1 বছরে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের কতটা উন্নতি হলো এবং একই সাথে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে উদ্যোক্তারা কি ভাবছেন। বিদিয়া আমৃত খান, তিনি বিজিএমইএর সহ সভাপতি, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। শুরুতে মার্কিন ট্যারিফ ইস্যুতে আসতে চাই। 2 মাস প্রায় হয়ে গেল, আপনাদের নতুন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে নিশ্চয়ই। এই শুল্কগুলো আসলে কিভাবে সমন্বয় করছেন আপনারা? আমি নিজে পার্টিকুলারলি কাজ করি, অ্যাবাউট 60% অফ মাই অর্ডার্স আর ফ্রম দ্য ইউএসএ। আমি আমার বায়ারের সাথে এই সেম বায়ারের সাথে দীর্ঘ 13-14 বছর ধরে কাজ করছি এবং আই মেক ফর গুড ব্র্যান্ডস। হ্যাঁ, ভালো ব্র্যান্ড, কোনো মানে র্যান্ডাম অনেক কিছু তো আছে। তো যখন ট্যারিফ প্রথমে 3 মাসের জন্য লক করলো এবং বললো যে ঠিক আছে সবার ক্ষেত্রে 10% আসবে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি যে 10% আসবে, তখন আমার বায়ার আমাকে বলল তুমি আমাকে 10% দাও। সে তাড়াতাড়ি আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার পুরো টিম নিয়ে আমাকে বললো 10% দাও। আচ্ছা, আমি 10% ডিসকাউন্ট? হ্যাঁ, আমার এক্সিস্টিং অর্ডার থেকে, নট ইভেন ফিউচার অর্ডার থেকে বললো তুমি আমাকে 10% দাও। আচ্ছা, আমি তো 10% why will I give it myself? এই জোড়াজোড়ি, ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু প্রেশার দেওয়া যে ইফ ইউ ডোন্ট গিভ তাহলে তো দেখি আই ডোন্ট নো ইফ আই ক্যান কন্টিনিউ উইথ ইউ, মানে এরকম একটা সিচুয়েশন। সো লাস্টে বার্গেন করতে করতে আই হ্যাড টু গিভ হিম অ্যাবাউট 6.75%. অ্যান্ড দেন কেম 3 মাস পরে যখন ফাইনালাইজ হলো যে 20% হবে, তখন ও আমার কাছে পার্সেন্টেজ না, সে ভ্যালিউ নিয়ে আসলো, বললো তুমি আমাকে $200,000 দাও ফ্রম এক্সিস্টিং অর্ডার। আই সেড হোয়াট রাবিশ, হাউ ক্যান আই অ্যালোন গিভ ইউ $200,000 ফ্রম দ্যাট মোমেন্ট ইন টাইম যত আমার অর্ডার ছিল। আমি হিসাব করে দেখলাম সে আবারও 10% যাচ্ছে আমার কাছে। তো ওইখানে আমি বললাম যে না, বাট আই হ্যাড টু গিভ হিম $50,000 ফ্রম মাই এক্সিস্টিং অর্ডার। তো এটা টোটাল হিসাব করে অলমোস্ট আমার $175,000 চলে আসলো। সো $175,000 যদি আমি দিয়ে দিই, ওভারঅল যদি আমি 10% দিয়ে দিই, আমার প্রফিট মার্জিন কত? আমরা তো একটা গার্মেন্টস বানাচ্ছি ফর ভেরি লিটল প্রাইস, আমাদের সিএমটা তো খুবই কম, মিনিমাম, আর $1.10, $1.20। আবার আমি যদি বলি আমি $1.30 থাকবো, দেখা যাবে আমার পাশের ফ্যাক্টরি করে দিচ্ছে $1.25, তো ওর কাছে চলে যাচ্ছে। So you see, the reason why they are able to take advantage is also because my government, my garments industry and us, we are not united in our efforts. You know, we are all fighting. আমরা সবাই বড় বড় ফ্যাক্টরি দিয়েছি, এগুলো ফিল আপ করতে হবে। এখন আমি কিভাবে করব? আমরা অনেক সময় বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা আমরা নিজেদের মধ্যে গল্প করি আর হাসি যে আমরা তো প্রফিট ক্যালকুলেট করি না, আমরা ক্যালকুলেট করি আমার লসটা আমি কত কমাইতে পারবো, মিনিমাইজ করতে পারবো। আমি এই জায়গাটা একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। এই সিদ্ধান্তের পর বিজিএমইএ থেকে মোটামুটিভাবে একটা ঘোষণাই দেওয়া হলো যে সবাই যাতে একজোট থাকেন, যারা উৎপাদক, যারা রপ্তানিকারক, তারা যাতে বিচ্ছিন্নভাবে নেগোসিয়েশনগুলো না করেন। তারপরেও এই কাজগুলো কেন হচ্ছে? দেখেন, ইট ইজ মাই পার্সোনাল ব্যবসা, ইট ডিপেন্ডস অন মাই সিচুয়েশন, হাউ পার্সোনালি আই ক্যান ডু ইট, what bank interest rate I have, how my banking relationship is, how my relationship is with my buyer, all of this. আপনার আগের কথার প্রশ্নের উত্তর শেষ কথা হচ্ছে যে সে কিন্তু আমার কাছ থেকে নিল এবং আমিও বাধ্য হয়ে দিলাম। তারপর আমি কি চিন্তা করলাম যে ওর সাথে আমি ফিউচারে কিভাবে কাজ করব, এটা আমার একটু রিফ্লেকশন করতে হবে। লেট মি গো ব্যাক অ্যান্ড ওয়ার্ক আউট ওয়েদার আই ক্যান অর ক্যানট ওয়ার্ক উইথ হিম ইন দ্য ফিউচার, অর ওয়েদার দিস ইজ আ ফিজিবল বিজনেস মডেল ফর মি। আদৌ ব্যবসাটাই করবো নাকি আমি চিন্তা করতে চাচ্ছি। সো এখানে ইন্ডিভিজুয়ালি আমরা কেন, উই আর ভেরি ইউনাইটেড, একটা প্রবলেম হলে উই বিকাম ইউনাইটেড। আপনারা দেখেছেন বিভিন্ন টাইমে বাংলাদেশে ওয়েজ বলেন, রানা প্লাজার টাইমে বলেন, এখন এত ডিকার্বনাইজেশন এই সেই সব কিছু সাস্টেইনেবিলিটি আসতেছে,
উই আর ইউনাইটেড, আমরা কিন্তু একসাথেই আগাই, একসাথেই বার্গেন করি। এবং বিএলএ যেটা বাংলাদেশ লেবার অ্যাক্ট, যেটা নিয়ে এখন অনেক কথা চলছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, উই আর অল ইন্ডাস্ট্রি প্লেয়ার্স, উই কাম টুগেদার, উই টক টুগেদার, অ্যান্ড যারা অনেক সিনিয়র আছেন, ইউনো, we are taking they are all talking. However, when it comes to running, it's a policy level, we have unity, okay? But when it comes to running my own personal business, it depends যে আমার ব্যাংকের সিচুয়েশনে আমি কোথায় আছি, আমি কি বেতন দিতে পারছি কি পারছি না অন টাইম, আমি কি প্রেশারটা হজম করতে পারবো নাকি না, আমার গ্যাসের মেবি আমার গ্যাসই নাই, সো মেবি আমার ওয়ার্কিং আওয়ার্সই ডিফারেন্ট, সো মেবি আমার ইলেকট্রিসিটি ঠিকভাবে আমি পাচ্ছি না, তো ওইখানে আমার প্রবলেম, মানে তখন উই হ্যাভ টু টেক ইন্ডিভিজুয়াল ডিসিশনস। না, আমরা যদি জেনারেলাইজ করি যে এই 2 মাসে এক্সট্রা যে 10% 20% ট্যারিফ আমাদেরকে ইম্পোজ করা হয়েছে, এটা আসলে কিভাবে রেশনালাইজ হচ্ছে? ইমিডিয়েটলি কিভাবে করছি, আসলে ইমিডিয়েটলি কিছুটা ইজ লাইক প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করছি আমরা ইমিডিয়েটলি, যে হাউ ক্যান উই ইমপ্রুভ, ক্যান উই ইনসেন্টিভাইজ দ্য ওয়ার্কার, ক্যান উই ইনসেন্টিভাইজ দ্য প্রোডাকশন টার্গেট, so these are immediate chintadhara we are doing. And then honestly speaking, we are just doing it because we have our factories, we have to pay our salaries, বেতন দিতে হবে অমুক তারিখে, তো এখন আমরা চালাচ্ছি, কারণ বাংলাদেশে তো কোনো এক্সিট পলিসি নাই, আমার তো কোনো ব্যাংক্রাপসি সেকশন 11 সেকশন 11 যে ওরা ক্লেম করে বসে হাত গুটিয়ে পড়ে থাকে, আমার সরকার বলেন, আমার ইন্ডাস্ট্রি বলেন, আমার তো কোনো এক্সিট পলিসি নেই, সো আমি বের হব কিভাবে? না, এখন যদি আমরা দেখি বাংলাদেশ যেহেতু ট্যারিফের দিক দিয়ে আমাদের প্রতিযোগী বা সমসাময়িক দেশগুলোর চেয়ে একটু ভালো অবস্থানে আছে, সো যারা আমাদের বায়ার, ওরা কি সেই প্রেশারটা দেওয়ার মতো অবস্থানে আছে কিনা? বায়ার তো সবসময় প্রেশার দিবে। আমার বাংলাদেশ দেখেন কোভিডের সময় কিন্তু ভিয়েতনাম আমাদেরকে ক্রস করলো ইন এক্সপোর্টস, দে ক্রসড আস ইন দ্য ফিগার। ভিয়েতনাম কোভিডের সময়, কোভিড শেষ হয়ে গেল, ওরা কিন্তু আমাদের আশেপাশেই আছে, অ্যান্ড আমরা যে জিনিসটা নোটিস করছি বা করছি না হচ্ছে যে ইন্ডিয়া ইজ বিকামিং আ ভেরি বিগ player in the garment industry. Atadin India was all about textile. I might not have geopolitical relationship right now with them, best relationship amar na thakte pare, but they are my neighboring country. Amar oder sathe ekta relationship khub bhalo bhabei ache. Fabric ekhono asche, amra to we work with them textile sector. But you know, I have to look at my neighboring country. Let me look at India as a case study. What have they done? আজকে কেন আমার অর্ডার ইন্ডিয়ায় চায়না থেকে কিছু কিছু অর্ডার ইন্ডিয়ায় যাচ্ছে, আমার বাংলাদেশে আসতেছে না কেন? ওরা কোথা থেকে আসলো? ইউ নো, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু লুক এট হাউ ভিয়েতনাম হ্যাজ গ্রোন, দে আর ল্যান্ডলকড কান্ট্রি, তারপরেও ওরা এত এগিয়ে যাচ্ছে। আজকে আমি ক্যাম্বোডিয়া বলেন, আমাদের পাশের নেইবারিং কান্ট্রিগুলো যেগুলো আছে, দে আর অল গেটিং বেটার অ্যাট গার্মেন্টস। না, এখানে আমার একটা জানবার বিষয় আছে যে ট্যারিফ যখন ইম্পোজ করা হয় তখন রুলস অফ অরিজিনের একটা শর্ত সেখানে ছিল, আমরা যদি ওদের 20% কটন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে হয়তো এই রেটটা আরো কমে আসবে, যেহেতু 75% প্রোডাক্ট আমাদের কটন বেসড, সো আমরা কি ওই সুযোগটা নিতে শুরু করেছি? Yes, we are working on there is a US cotton protocol এখানে আছে বাংলাদেশে, they do a lot of work on promoting US cotton, and US cotton is actually good cotton, it's not bad cotton, it's just that I think maybe a little bit price here and there, and then the convenience, so ওখান থেকে আমরা আনবো। Particularly I am not a textile producer, so I am not in the middle of this whole cotton game, কিন্তু যেটা আমি শুনি যে কটনের প্রাইসটা খুব sensitive, which very quickly can have an impact on the fabric that you make. So there's nothing wrong with US cotton, it's good cotton, and I think yes, if today that country offers that আমরা US cotton নিয়ে কাজ করলে আমরা further trade benefit পাবো, then আমাদের avenue দেখতে হবে যে how can I then use US cotton in a competitive manner, কিভাবে ব্যবহার করতে পারি। যদি করাই যায়, করে যদি আমার অন্যদিকে একটা বেনিফিট আসে, তাহলে তো এটা আমার অ্যাডপশনের পদ্ধতিতে আমার সিস্টেম বের করা উচিত যে হাউ আই ক্যান ডু ইট। ব্যবসায়ীদের তরফ থেকে 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার একটা দাবি জানানো হচ্ছে জোরালোভাবে। সরকার
এটা মোটামুটি মেনে নিতে চায়, কিন্তু কোন গ্রাউন্ডে তারা এই আবেদনটা করবে, এই দাবিটা জানাবে, জি সেটা নিয়ে একটু এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আপনারা যখন দাবিটা জানিয়েছেন, নিশ্চয়ই আপনাদেরও কিছু গ্রাউন্ড ওয়ার্কস আছে যে এই গ্রাউন্ডে আমরা যদি আবেদনটা করি সেটা গৃহীত হতে পারে, সেই বিষয়টা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমি আপনার এলডিসি গ্র্যাজুয়েশনের পার্টিকুলারলি ওনাদের যদি ইফ দ্য সিস্টেম, I'm not an economist, so I might not know particularly. কিন্তু আপনি যেভাবে বললেন, there must be reasons under which we can apply. And what these reasons are, I'm sure আমাদের সরকার with the right consultation with আমাদের ব্যবসায়িক কমিউনিটি যারা আছে, যে রাইট রিজনগুলো ওরা খুঁজে বের করবে। আপনি যদি আমাকে বলেন what is my personal opinion about the LDC and on what grounds we should ask for it, আমাদের সিম্পলি যে জিনিসটা আমরা করেছি যে অনেক এক্সাইটমেন্ট ছিল যেহেতু আমরা এলডিসি মিডল ইনকামে গ্র্যাজুয়েট করছি, বাট দেন ইউ ডোন্ট হ্যাভ টু লুক ভেরি ফার। হ্যাঁ, জানলাটার বাইরে আপনি যখন দেখবেন যে আমাদের দেশের ডেমোগ্রাফিক একটা ইমেজ, যে একটা গরিব মানুষ রাস্তায় আছে, কাপড়ও গায়ে ঠিক নেই, তখন ইউ শুড থিঙ্ক যে হাউ এম আই মিডল ইনকাম। So actually these are economic indicators, and a country when they reach certain indicators in economics, তখনই you qualify, you become a middle income country. Right. You are graduating. এখানে আমাকে কেউ থামাতে পারবে না। এটা অটোমেটিকলি আমার ইন্ডিকেটরগুলো যখন বক্সগুলো ঠিক করবে, বা আমার যেটা বাংলাদেশের সাথে আমাদের যদি একটা ইন্টেনশন থেকে থাকে এলডিসি গ্র্যাজুয়েশনে, then it will materialize at some point, which is what I think happened in Bangladesh. In which case, আমি যখন অটোমেটিকলি এলডিসি গ্র্যাজুয়েট হয়ে মিডল ইনকাম হবে, আমার ওইদিকে কী হচ্ছে, আমার জিএসপি আমি হারিয়ে ফেলতে পারি। I will lose financial, World Bank might, for example, all the donor organization, তখন আমাদের বাংলাদেশকে কতটুকু ফান্ডিং করবে, কনসেশনাল লোন কত ইন্টারেস্টে দিবে, and all these things, এগুলো কিন্তু সব প্রশ্নের মধ্যে চলে আসে। which is fine, but এখানে আমার প্রিপারেশনের ব্যাপার। আপনারা প্রিপারেশনটা আগে কেন নেননি? এটা তো আমার সরকার কেন নেয়নি? আমার সরকারের উদ্যোগটা কোথায়? আমার সরকার আজকে, আমরা বাংলাদেশে, আমি একটা ইন্ডিভিজুয়াল গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আমার 10টা ওপিনিয়ন থাকতে পারবে, বাট আমার তো প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্মটা তো সরকারের। আবারও ইন্ডিয়ার কথা বলি, ওরা কয়টা এফটিএ করেছে, অ্যান্ড what I believe is I had the opportunity and the privilege to meet Miss Rabab Fatima, who is the UN Under Secretary, and she sits in New York. উনি একজন বাঙালি ডিপ্লোম্যাট, উনি অ্যাম্বাসেডর ছিলেন জাপানে, এবং উনাকে আমি মিট করেছি জাম্বিয়াতে একটা এলডিসি গ্র্যাজুয়েশনের সেমিনারে। It was a big conference, and she said it's the same thing, it was all about taking preparation. And উনি ওখানে বলেছে যে দিন শেষে I am a Bangladeshi. I am very happy to help Bangladesh as a country to handhold them and guide them from a UN point of view, যে আমরা কিভাবে গ্র্যাজুয়েশন করলে বাংলাদেশের জন্য বেস্ট হবে। তো আমাদের কাছে এই ওনার মতন একটা সোর্স অ্যাভেলেবল। ফর এক্সাম্পল উনি একটা জায়গায়, তো আমরা ওনাকে অ্যাপ্রোচ করি, আমরা জিজ্ঞেস করি কীভাবে ইট শুড বি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। আমাদের বাংলাদেশের এফটিএ আমি যতটুকু জানি, আই মাইট বি রং, আমি জানি ভুটানের সাথে আমাদের একটা এফটিএ আছে। এটা দিয়ে আমরা কী করব? ভুটানে আমরা কী করব? It's great, আমাদের neighboring country, but it's not my trading country. So what is our government doing, or what has our government done in the past to prepare Bangladesh under looking at different financial instruments, different economic instruments, to bargain what is best for Bangladesh? আমরা ব্যবসায়ীরা চেঁচিয়েছি, আমরা ডে 1 থেকে বলছি আমাকে এক্সটেনশন দাও, এক্সটেনশন দাও, এক্সটেনশন দাও। আমরা ইউর কাছ থেকে 3 বছর পেয়েছি, কিছু কিছু দেশ থেকে, ইউকে থেকে আমরা পেয়েছি। উই হ্যাভ গটন 26 থেকে, দে উইল ইম্প্যাক্ট আস ফ্রম 29। বাট এটা তো we have been, the garment industry, BGMEA has been very vocal in asking for something. বাট আমার সরকারের স্টেপ তো আমি তো আর করব না। গেল 1 বছরে, স্পেশালি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, ইভেন বিজিএমইও নতুনভাবে কাজ শুরু করেছে। এই 1 বছরে ব্যবসায়িক পরিবেশ যদি আমরা চিন্তা করি,
গ্যাস ক্রাইসিস, আমাদের ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট এবং ব্যাংক খাতে যে সমস্যাগুলো, কতটুকু উন্নতি হয়েছে আপনার চোখে? বারবার আমি বলছি, কোনো ডোনার অর্গানাইজেশন আসলেও আমি বলি, কেউ আসলেই আমি বলি একই কথা, যে দেখেন আমার 5টা বড় ফ্যাক্টরি বাংলাদেশের আরও বড় হয়ে গেছে। দ্য বিগ ফ্যাক্টরিজ হ্যাভ বিকাম বিগার অ্যান্ড দে আর ডুইং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অনেক কিছু, অ্যান্ড ইটস অ্যামেজিং টু সি বাংলাদেশে। আমি জানি না আপনার কি মনে হয় যে দুনিয়াতে সবচেয়ে, ইন দ্য হোল ওয়ার্ল্ড, ওয়ের আর দ্য মোস্ট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ফ্যাক্টরিজ? বাংলাদেশ, অফ কোর্স। বাংলাদেশ। এই বাংলাদেশ যেটা 10 বছর আগে আমাদের ফ্যাক্টরি ধসে পড়ে গেছিল। সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে বড় ফ্যাক্টরিগুলো আরও বড় হচ্ছে, কিন্তু আমি যদি ডেটা নেই যে কয়টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে 5ই আগস্টের পর থেকে, তখন কিন্তু নাম্বারগুলো অ্যালার্মিং। এবং যারা ব্যাংকের সাপোর্ট যদি আমি চিন্তা করি, ব্যাংক অসম্ভব স্ট্রিক্ট হয়ে গেছে, সাংঘাতিক স্ট্রিক্ট হয়ে গেছে। আগে আমাদেরকে অনেক জাহাজে আমি মাল উঠিয়েছি, এটা দেখলে আমার বিএলের ডকুমেন্ট দেখলে মেবি আমাকে টাকা রিলিজ করে দিত, বাট দেয়ার ওয়াজ আ লট অফ কুশনিং। হ্যাঁ, বিকজ একটা ব্যাংকও বুঝে দ্যাট ওকে, দিস ইজ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, উই মাস্ট সাপোর্ট আওয়ার ক্লায়েন্টস। বাট টুডে all banks, so many banks have shut down, so many banks don't have money. আজকে আমরা খালি, today banking crisis in Bangladesh is huge. ওদের জন্য why are you punishing me? So, the banking system has become very strict, and our clock turns, put 7 working days পর আমার বেতন দিতে হয়, 7 working days পরে আমার বেতন দিতে হয়। আমার বায়ার আমার কত টাকা খেলো, আমার ব্যাংক ইন্টারেস্ট 9.5 থেকে এখন 14.5, 15, 13 কত কিছুতে চলে গেছে। আমি অ্যাক্সেস টু ফাইন্যান্স আমি পাচ্ছি না, বায়ার আমার, মানে ইটস নট আ হেলথি সিচুয়েশন না। বিজিএমইতে আমি আছি টু ওয়ার্ক ফর মাই ইন্ডাস্ট্রি, টু সার্ভ মাই ইন্ডাস্ট্রি। It should be a service that I give to everybody. And when I look at everybody, I see that the situation is not so great for everyone. এখনও তো দেখেন আমাদের গ্যাস ট্যাস নাই, এখনও সাফার করে মানুষ। আমার পার্সোনালি পরিচিত কয়েকজন আছে, আমি একজন, দে ওপেন্ড আপ অ্যামেজিং টেক্সটাইল মিল, অ্যামেজিং ডেনিম মিল, মানে সাংঘাতিক ওয়ার্ল্ড ক্লাস। গ্যাস পায়নি, চালাতে পারে নাই, ব্যাংকে লোন টোন হয়ে এলোমেলো হয়ে কেস করে প্রায় ওরা নিলামে চলে যাচ্ছে ফ্যাক্টরি। তো গ্যাস যদি তুমি না দাও, এটা কার দোষ বলেন? ইটস নট মাই ফল্ট। সো গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে থাকবে, ইট উইল স্টে, উই উইল বি হিয়ার ফর, আই সি I would say another 10 years, ভালোভাবেই আমরা থাকবো, তারপর দেখা যাবে আর কি শিফট আসে, কিন্তু কারা থাকবে আর কতজন থাকবে এটা ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আমাদেরকে সরাসরি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।